আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে বেশ কিছু কথা বলেছেন, ইন্টারভিউ দিয়েছেন। সেখানে দলের যে বর্তমান অবস্থা, তাদের যে ভাবনার জগৎ এবং আগামী দিনে কি করতে চান সে বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। সেগুলো নিয়ে অবশ্যই একটু কথা বলতে চাই। এর আগে তিনি হঠাৎ করে যে ভারতের একটি গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে একটি সাক্ষাৎকার দিলেন, সেটিও ওভার ফোনে। এর বাইরে একটি ইউটিউব চ্যানেলে তিনি ওভার ফোনে সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি যেসব দাবি করেছেন, কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন, কত ঘন্টা পর তার খোঁজ পাওয়া গেছে, তিনি কিভাবে দেশ চালেন, এগুলো অনেকের কাছে নাটকীয় মনে হয়েছে, বেশ গুজব মনে হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে এমনটা মনে হয়েছে। সে বিষয়ে নতুন করে কোনো কিছু আলোচনা করতে চাই না, বরং আমি তখন বলেছিলাম দ্য ওয়ালকে দেওয়া ইন্টারভিউর পরপরই যে ওবায়দুল কাদের কিভাবে এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলেন, এটি অনেকের কাছে এখনো বিস্ময়কর। তো বিবিসি বাংলা পক্ষ থেকে তার কাছে প্রশ্ন ছিল, 5 আগস্ট যে সরকারের পতন ঘটতে যাচ্ছে এর আগের দিন পর্যন্ত তারা আঁচ করতে পেরেছিলেন কিনা। ওবায়দুল কাদের বলছেন 4 আগস্ট দলের বা সরকারের পক্ষ থেকে খুব হার্ড করে একটি মিটিং ছিল। সেখানে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতারা, দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে তারা আসলে ওই দিন পর্যন্ত বুঝতে পারেননি যে তাদের পতনটা এইভাবে ঘটতে যাচ্ছে। তারা বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু পতন ঘটবে এমনটা তা তখনও মনে করেননি। এবং তিনি এইসবের জন্য যাদের উপর দায় চাপালেন সেটি হচ্ছে বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থা। তার বক্তব্যটি এরকম যে, আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি সরকারকে। ওবায়দুল কাদের এই বক্তব্য আমরা কতটুকু গ্রহণ করব? ক্ষমতায় যারা থাকে, সরকারে যারা থাকে, এমনকি এখনো যারা ক্ষমতায় রয়েছে, আমি মনে করি তারা সবসময় অন্ধ থাকে। এই সরকারও বা সরকার পরিচালনার সঙ্গে বিহাইন্ড দ্য স্ক্রিন যারা জড়িত রয়েছেন তারাও বুঝতে পারছেন না যে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আওয়ামী লীগও তেমন বুঝতে পারেনি, এটি একান্ত আমার বিশ্বাস। আমি একটা উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগের ক্ষেত্রেই। এই যে ওবায়দুল কাদের ইন্টেলিজেন্সের উপর চাপিয়ে দিল, হতে পারে যে ইন্টেলিজেন্স বোঝাতে সক্ষম হয়নি, অথবা গোয়েন্দা সংস্থাগুলো থেকে সেভাবে 100% কোনো বিশুদ্ধ রিপোর্ট তাদের সামনে উপস্থাপন করা হয়নি, এটাও ষড়যন্ত্রের পার্ট হতে পারে, আমি ধরে নিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, যেটি বলছিলাম, শেখ হাসিনার অহংকার, আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি যা মনে করেন সেটাই সঠিক, এর বাইরে আর কিছু হতে পারে না। 2024-এর যে তুমুল বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর একটি সংস্থা, আপনারা বুঝে নিতে পারছেন কাদের কথা বলছি। তারা যাদের সম্পর্কে পজিটিভ রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট সম্পর্কে আমি কম বেশি জানতাম, সেই রিপোর্ট অনুযায়ীও নমিনেশন দেওয়া হয়নি। আমরা জানি এটি একতরফা নির্বাচন, প্রহসনের নির্বাচন, তারপরও তাহলে তো গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়নি। তুমুল বিতর্কিত নির্বাচনে ও তুমুল বিতর্কিত ব্যক্তিদেরকেও নমিনেশন দেওয়া হলো। এই হচ্ছে শেখ হাসিনা আত্মবিশ্বাস। তো ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের মধ্যে নাকি বর্তমান পর্যায়ে নানান ধরনের আলোচনা চলছে, এটি ওবায়দুল কাদেরের দাবি। এবং সরকার পতনের জন্য যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, তিনি সেটিকে গণ অভ্যুত্থান বলতে চান না, এটিকে তিনি দেখছেন সাম্প্রদায়িক শক্তির উত্থান হিসেবে। তার বক্তব্যটা যদি হুবহু বলি, তিনি বলছেন যে এটা তো আসলে গণ অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থান বলা মোটেই সঠিক হবে না, এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যা বাংলাদেশের সাম্প্রদায়িক ফার রাইট শক্তির উত্থান, কারণ তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছে। আমি মনে করি ওবায়দুল কাদের যিনি বলেছেন অবশ্যই সত্য, তবে আংশিক। এটি অবশ্যই গণ অভ্যুত্থান ছিল। মানুষ হয়তো বুঝতে পারেন যে এর পেছনের গভীর চক্রান্ত বা ষড়যন্ত্রটা কি, কিন্তু মানুষ তো নেমে এসেছিল। কেন মানুষ নেমে এসেছিল? আওয়ামী লীগের ভেতরকার আওয়ামী পরিবারের সদস্যরাও সেই আন্দোলনে শরিক হয়েছিলেন। আগেও দায়িত্ব নিয়ে বলছি, এখনো বলছি, কেন এসেছিল, কারণটা কি ছিল?
একাত্তরের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এই আন্দোলনের পিছন থেকে ষড়যন্ত্র হয়েছে বা সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে আন্দোলনের উৎপত্তি, সব ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ যে তার নিজের ভুলটা এখনো স্বীকার করছে না, আওয়ামী লীগ যে তার ওই সময়কার দানবীয় যে চরিত্র সেই সম্পর্কে এখনো তাদের চোখ খোলেনি, আমাদের কিন্তু সেই কথাই বলতে হবে। এবং এখনো আপনি দেখবেন এই যে কথা বলছি, আমার এই কমেন্ট বক্সে এই চ্যানেলের অনেকে আমাকে গালিগালাজ করে শেষ করে দিবেন। এই যে আওয়ামী লীগ অন্ধ সমর্থক বা বিএনপি অন্ধ সমর্থক, এগুলোকে আমি জঙ্গি গোষ্ঠী বলি। কথিত যে ধর্মীয় জঙ্গি গোষ্ঠী, তাদের চেয়ে ভয়ঙ্কর এই গোষ্ঠীটা। তারা নিজ নিজ দলের, সে যে দলই হোক না কেন, জামাতে ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, যে দলই হোক না কেন, এদের কিছু অন্ধ সমর্থক গোষ্ঠী আছে, দলান্ধ দলদাস, তারা কখনো আত্মসমালোচনা করবে না। আওয়ামী লীগের যে ভয়ঙ্কর দুর্নীতি, আওয়ামী লীগের যে পরপর একতরফা তিনটি নির্বাচন, বাক স্বাধীনতা হরণ, যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া, ট্যাগিং পলিটিক্স শুরু করা, এগুলো কোনো ভুল নয়। এইগুলোর কারণেই তো সাধারণ মানুষের ইনভলভমেন্টটা নিশ্চিত করতে পেরেছিল যারা ৭১-এর প্রতিশোধ নিতে চায়, সেই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি। কেন এগুলো আলোচনা হবে না, আলোচনা আনা হবে না? ছাত্র জনতার সেই আন্দোলনের যে হত্যাকাণ্ড এবং দমন নীতি চালানোর অভিযোগ আমি বাদ দিলাম, যে সেই আন্দোলনে কারা গুলি চালিয়েছে, অবশ্যই সরকার গুলি চালিয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ, তৃতীয় শক্তিও এটিকে অন্যভাবে ব্যবহার করার জন্য গুলি চালিয়েছে, এটাও সত্য কথা। সেই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু 15.5 বছরের আওয়ামী লীগের যে চরিত্র আমরা দেখেছি, সেটিকে অস্বীকার করবো কিভাবে? আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা আজ পর্যন্ত প্রকাশ্যে ব্যক্তিগত জায়গা থেকে হোক, আমি বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে, কেউ তো অনুশোচনা করেনি। এটি তো বাস্তবতা। এটি কোনো ধরনের আমাদের কাছে দৃশ্যমানও হয়নি। সেই প্রশ্নের জায়গা থেকে ওবায়দুল কাদের বিবিসিকে বলছেন যে ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে? সব কিছুরই তো সূত্র দেশে মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা, এসব বিষয় যদি থাকে, তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা, তার প্রতিফলন অবশ্যই ঘটবে। মানে কতটা এখনো পর্যন্ত ভুলের জায়গায় আছে আওয়ামী লীগ? কি হয়, আমি ধরে নিলাম যে ছাত্র জনতা আন্দোলনে আপনারা ভুল করেছেন, দরকার নেই, কথা বলছি, যদি সেটিও ভুল না বলেন, আপনারা বলেন যে ভুল আছে। 15.5 বছর যা করা হয়েছে, কোন সরকারই তো 15.5 বছর কেন, 5 বছর 2 বছরের জন্য যদি ক্ষমতায় আসে, কেউ তো সবসময় সঠিক কাজটা করে তা তো না, ভুল ভ্রান্ত থাকে। সেই জায়গাতেও আপনারা কেউ ভুলটা স্বীকার করছেন না। এইভাবে তো দল কতটুকু এগোবে? আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল নিজেদের ভুল বুঝতে পারে না, বা 4 আগস্ট তারা তাদের যে পতন অতি সন্নিকটে, এটুকু বুঝতে পারেনি। এটি আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের দূরদর্শিতার পরিচয় হতে পারে না। এবং এখন ক্ষমা চাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের যে কথাগুলো বলছে, এগুলো একেবারে অ্যাভয়েড কথাবার্তা, যে দেশে মাটিতে গিয়ে কথা বলবো। আরে অনুশোচনা করেন, ভুল হলে ক্ষমা চান, সমস্যা কি? তাহলে তো মানুষ জাগতে পারে আপনাদের পক্ষে। এমনকি আওয়ামী লীগের যে নেতা কর্মীরা রয়েছে, তারাও তো ফেড আপ। এবং এই যে ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলছে, তিনি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছেন, এতেও আওয়ামী লীগের অধিকাংশ, ওই যে বললাম দলান্ধ দলদাস, তারা কিছু এই টাইপের ব্যক্তি আছেন যারা জঙ্গি গোষ্ঠীর মতো মনে হয় আমার কাছে। সাধারণ যারা নেতা কর্মী, তারাও তো হতবাক যে এই ওবায়দুল কাদের যেভাবে এই আন্দোলনের স্ফুলঙ্গে ছড়িয়ে দিয়েছিলেন তার বক্তব্যের মাধ্যমে, সেই ওবায়দুল কাদের এখনো পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলে কিভাবে? এবং গত 10 মাসে আমরা শুনছিলাম যে গত 10 মাসে 5 আগস্ট পর থেকে আওয়ামী লীগ তার নিজের ভুল ভ্রান্তি তারা চর্চা করার চেষ্টা করছে, নিজেরা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, কি করা যায়, কি করতে হবে। তো প্রমাণ তো হলো যে ওবায়দুল কাদের এখনো সেই দলের সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছেন। তিনি নিজে দাবি করেছেন 3 বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন সর্বশেষবার, এবং সম্ভবত আগামী ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ আছে, তিনি কথা বলে যাবেন। আওয়ামী লীগ কোন পর্যায়ে গোছানো হলো তার সাংগঠনিক ভিত্তি?
অবশ্যই অনেক মুক্তিযোদ্ধা থাকেন না, আবার একটু মনে করিয়ে দিই। যাই হোক, মুক্তিযোদ্ধা বা উপদেষ্টা ফারুকী আজম জামাত সম্পর্কে কি ধরনের ছেলে ভোলানো মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে, সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে অধ্যাদেশটি জারি করা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায়, সেখানে জামাত ইসলামী সম্পর্কে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। জামাত ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী দোসর হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যেহেতু জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিজেরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল, সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিতর্ক থেকে এই প্রশ্নের জবাবে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলছেন, না না, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা বলছি জামাত ছিল, এটা হিস্টোরিক্যাল এভিডেন্স। তো হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাবো কি হবে? যেহেতু বদলানো যাচ্ছে না, বদলানোর কোনো উপায় নেই, তাহলে সেই জামাত আবার রাজনীতি করে কিভাবে? সেই জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে? সেই জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন? যখন ডয়েচে ভেলের পক্ষ থেকে পাল্টা সম্পূর্ণ প্রশ্ন করা হলো যে কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এই কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে, ফারুকী আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে, তিনি কি মজাদার একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, জামাতকে ব্যাখ্যা দিতে হবে, এবং তারা কেন রাজনীতি করছে, তারা তখন কি করেছিল, তাদের মতামত তো জনগণকে জানাতে হবে। তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল, ইটস ট্রু, এর দায়িত্ব তাদের নিতে হবে, এর দায়ী তাদের নিতে হবে। এটি তো মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোনো প্রয়োজন নেই, আমাদের দায়িত্ব অবশ্যই তাদের। কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু কি সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কথা বলেননি, সরাসরি বলেছেন দায় জামাতের। সরকার কেন সেই স্কোপ গুলো তাদেরকে দিচ্ছে, কেন প্রায়োরিটি দিচ্ছে, আমাদের আর কিছু বুঝতে বাকি নেই। যে এই সরকার যে জামাত নির্ভর সরকার, এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার, এখন সেগুলো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এবং সরকার সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে। জামাত সম্পর্কে তাদের বিন্দুমাত্র ট্রু শব্দটি উচ্চারণের সাহস নেই। এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব তো ঘটেনি, এই জন্য আমি কথিত বিপ্লবী বলছি নিঃসন্দেহে, এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লো, তারা স্বাধীনতা প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থান ক্লিয়ার করতে হবে, এগুলো যে স্রেফ নাটক, সেগুলো আমরা তখনই বলেছিলাম। আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই। একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে, সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যেই কথাগুলো এসেছে, এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল ৭১-এ? তারপরে সরকার তাদেরকে ছাড়া চলতে পারছে না, চলতে পারবে না, এটাই বাস্তবতা। এখন ইতিহাসের খোল নলছে পাল্টে দেওয়ার যে উদাহরণগুলো, এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার, তাদের যে অপচেষ্টাটি, সেটি হচ্ছে এই প্রস্তাবনায়, এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ আদর্শ সমুন্নত রাখবার এবং মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার, এই শব্দগুলো ছিল। সেখানে কি করা হলো, এই শব্দগুলো একেবারে তুলে দেওয়া হলো। আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে? যেমন জামাতের কথা বলছিলাম, যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা
পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে তাদের নামগন্ধ মুছে ফেলার যে চেষ্টা, এটা কোনোভাবেই সম্ভব নয়। তেমনি বঙ্গবন্ধুকে কিভাবে সম্ভব ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলা? কোনোভাবেই সম্ভব না। সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়াম্বেলে মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধু যে নাম ছিল তা বাদ দেওয়ার মাধ্যমে সরকার এইটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসের খোল নলছে তারা পাল্টে দিতে চায়। সেই জায়গা থেকে ইতিহাসবিদরা যিনি বলছেন, যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোনো দরকারই ছিল না। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা। এদেশে আমাদের জানা মতে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি, আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে। 54 বছর ধরে ফাজলামো হয়েছে, অবশ্যই ফাজলামো হয়েছে, তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছেন, নিজেদের মতো করে তারা আলোচনা করার চেষ্টা করেছে। মহিউদ্দিন আহমেদ বলছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি যে বাড়িতে ভাত খেয়েছি, যে বাড়ি লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল, সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল। তাহলে ওই যে বাড়ির মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন, একজন মুক্তিযুদ্ধকে শেল্টার দিয়েছিলেন, তার অপরাধ কি ছিল? এবং তিনি যে তার সর্বস্ব খোয়ালেন, তিনি কি মুক্তিযোদ্ধা নন? ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিউদ্দিন আহমেদ বলছেন এই ব্যাপারগুলোর অবসান হওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না। নতুন করে ফাজলামো শুরু হয়েছে। আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে, সেই জায়গা থেকে কোনো গণমাধ্যম হেডলাইন করলো, আমিও সেটা নিয়ে আলোচনা করেছি যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে। এই বিভ্রান্তিও বা কিভাবে তৈরি হলো? সরকারের পক্ষ থেকে যে বলা হলো যেটি যারা করেছে, মিসলিড করেছে, ভুল সংবাদ পরিবেশন করেছে, এর দায় তাদেরকে নিতে হবে বা ভুল স্বীকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মানে খুব বিপ্লবী কথাবার্তা বললো। ভালো কথা, ভুল হলে অবশ্যই ভুল স্বীকার করে নিতে হবে। অপতথ্য দিলে তার দায় যারা দিবে তাদের উপর বর্তায়। কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে? সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে। নতুন সংজ্ঞায় যেটি বলা ছিল যে 1971 সালের 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃত বলা আছে, কিন্তু মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন সব MNA বা MPA, জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য এবং গণপরিষদের সদস্য যারা ছিল, তো এই দুই পরিষদ মিলে 71 মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল, 70 নির্বাচন, সেখানে 403 জনের মতন সব মিলিয়ে সদস্য ছিলেন MNA এবং MPA। তো তারা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের সঙ্গে বা গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি বাতিল হবে, তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন। সো নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মহসিন আলী, কামরুজ্জামান। তো যখন MNA বা MPA হিসেবে যারা ছিলেন মুজিবনগর সরকার গঠনের সঙ্গে, সর্বপ্রথম তারাও বাদ যাচ্ছেন। এই হিসেবে তো হেডলাইন করেছে, কেন স্পষ্ট করা হয়নি এই অধ্যাদেশে? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।